নবীন প্রবীণদের সমন্বয়ে নির্বাচনের মাঠে থাকবে বিএনপি। তারুণ্যকে মূল্যায়ন ও প্রাধান্য দিয়ে নির্বাচনে নেতৃত্বের পরিকল্পনা। যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ। যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের অবশ্যই ইনশাআল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখি। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় সাফল্য কম বিদেশি বিনিয়োগে। বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানসম্পন্ন করার তাগিদ। বগুড়ায় ফসলি জমি পুড়ছে ইট ভাটায়। অভিযোগ দিয়েও সমাধান পাননি স্থানীয়রা। মাটি কাটা বন্ধে নীতিমালা চায় কৃষি বিভাগ। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ৩৬ কিলোমিটার বেহাল। অতিরিক্ত পণ্যবাহী যান ঠেকাতে ব্যর্থ কর্তৃপক্ষ। ওজন স্টেশন বিকল থাকার অজুহাত। স্বাগত এখন বাজারে, আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। আসন্ন নির্বাচনে বিএনপির মাঠে নামার ডাক পাচ্ছেন কারা? অভিজ্ঞতা দিয়ে ঠাসা নাকি পুরোটাই তারুণ্য নির্ভর? এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞরা বলছেন নবীন প্রবীণদের সমন্বয়ই হচ্ছে দল, যেখানে তরুণরা হবে দলের ভ্যানগার্ড। তবে কম অভিজ্ঞদের চাওয়া তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে হোক নেতৃত্ব নির্বাচন। বিস্তারিত সিফাত শাহরিয়ার প্রতিবেদনে। এমন ঐক্যবদ্ধ বার্তার স্লোগানগুলো ছিল গণ অভ্যুত্থানে তরুণদের শক্তি, যাদের নেতৃত্বে পরবর্তীতে পতন হয় স্বৈরাচারের। আগামী রাজনীতিতে এই তরুণদের অংশীদারিত্ব কোথায়? বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে তরুণদের নিয়ে বিএনপি কি ভাবছে? ছাত্র নেতাদের চাওয়া নতুন ধারার রাজনীতির সূচনা হোক দলের সিনিয়র নেতাদের থেকে। তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব বিবেচনায় হোক নেতৃত্ব নির্বাচন। আমরা যেন রাষ্ট্রকে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি। একজন ব্যক্তির রাজনীতি করার কারণে 5 বছর সে রাজনীতি করবে আর 5 বছর সে জেলে কাটাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং ওই রাজনীতির সূচনাটা আমাদের অভিজ্ঞ যারা সিনিয়র আছেন তাদেরকে এর সূচনা করতে হবে। আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকব। গত 3টি যে জাতীয় নির্বাচন, সেখানে তরুণরা কিন্তু কোনোভাবে তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারেনি। সুতরাং এবার যেহেতু সুযোগ হয়েছে একটি সবার ইলেকশন অংশগ্রহণ করা, তরুণরা ভোট দিবে, সুতরাং তরুণদের মতামতকে প্রাধান্য রেখে দল নেতৃত্ব নির্বাচন করবে, এটি আমরা জানতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানের আগে গত 1.5 যুগ ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সম্মুখ সারির তরুণ যোদ্ধা ছিল, তাদের অনেকেই এখন পরিপক্ক। আসন্ন ভোট যুদ্ধে তাদের অবস্থান কি হবে? আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। এখন পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমার সেই প্রিয় তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। প্রবীণদের পাশাপাশি যারা নতুন নেতৃত্ব নবীন, তাদেরকে একসঙ্গে সাথে রেখে সামনে এগিয়ে নেওয়া যায়, সেভাবে দলকে পরিচালনা করা, এটা আমাদের প্রত্যাশা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কাজের সুযোগ দেয়, সেই অনুযায়ী মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা মনোনয়ন বোর্ড হয়, বোর্ড থেকে সিদ্ধান্ত হয়, ওনারাই বিবেচনা করবে ইনশাল্লাহ। বিএনপির এই অভিজ্ঞ নেতা বলছেন নবীন প্রবীণদের সমন্বয়েই দল গড়া হচ্ছে। আন্দোলন সংগ্রামে যারা ভ্যানগার্ড মুখ্য ভূমিকা পালন করে, দেশের গণতন্ত্র জন্য আমরা যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে নবীন, আরেকদিকে প্রবীণ, এই যে একটা সবার সমন্বয় করে তিনি যে ধারাবাহিকতাটাকে নিয়ে দলকে সাজাচ্ছেন এবং দেশকে নিয়ে চিন্তা করতেছেন, এটা আমরা উপলব্ধি করি। এই কারণে তো আমরা বারবার রোডম্যাপের কথা বলতেছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলছেন দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের তারুণ্যকে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, অসীম সংগ্রামের মাধ্যমে আমরা আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পেয়েছি, আমাদের যে আসন্ন বাংলাদেশ রয়েছে গণতান্ত্রিক সেই বাংলাদেশে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের, ওনাদের পরিবারদের এবং যারা জেল জুলুমের শিকার হয়েছেন সুদীর্ঘ সময় ধরে, তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য চাকরি সহ পেশা জীবন ধ্বংস হয়ে গিয়েছে, অবশ্যই তাদেরকে আমাদের দল
অবশ্যই ইনশাআল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখতে চাই। বিএনপির ভোট ব্যাংক ভারী করতে দলের তারুণ্য আগামীর রাজনীতিতে অংশীদারিত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। তবে সে অংশগ্রহণ কতটা প্রভাব রাখতে পারবে তা দৃশ্যমান হবে আগামীর রাজনীতিতে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ৪২টি দেশের ৬০০-র বেশির বিনিয়োগকারীরা অংশ নিলেও প্রাপ্তির খাতা কি শূন্য থেকে গেল? হিসাব বলছে ক্রমান্বয়ে দেশে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। সম্মেলনে তাৎক্ষণিক বিনিয়োগ উল্লেখযোগ্য না হলেও এই আয়োজনকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ীরা। বলছেন, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা সমস্যার সমাধান না হলে বিনিয়োগে সুফল আসবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলে বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বাংলাদেশ। মুন্নাফ রশিদের প্রতিবেদন। দেশের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। ৪২টি দেশের ৬০০-র বেশি বিনিয়োগকারীরা এতে অংশ নিলেও কি পেল বাংলাদেশ? প্রাপ্তির খাতায় কি কিছু যোগ হলো নাকি শূন্যই রয়ে গেল? সে প্রশ্নে যখন ঘুরপাক চলছে তখন বাংলাদেশের বিনিয়োগ সূচকে চোখ বোলানো যাক। গেল ৩ অর্থ বছরের হিসাব বলছে ক্রমান্বয়ে দেশে কমেছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। ২০২২-২৩ অর্থ বছরে এফডিআই কমে ৫.৫%। পরের বছর ২০২৩-২৪ অর্থ বছরে এ হার কমে আরও ৮.৮%। সবশেষ চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে কমেছে ৭১%। এমন পরিস্থিতিতে টনক নড়ে অন্তর্বর্তী সরকারের। আয়োজন করে বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই নতুন উদ্যোক্তাদের জন্য 4টি বড় তহবিল গঠনের ঘোষণা আসে, যেখানে $10 লাখ তহবিল ঘোষণা দেয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। তাৎক্ষণিক বিনিয়োগ নয়, এফডিআই আকর্ষণের মাধ্যম হিসেবে দেখা এই সম্মেলনে স্যামসাং, টয়োটার পাশাপাশি অংশ নেয় আলিবাবার মতো কোম্পানি। যুক্তরাষ্ট্র, জাপান সহ অর্ধশত দেশের বিনিয়োগকারীদের নিয়ে আয়োজন ইতিবাচক হলেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা সমস্যা সমাধান না হলে বিনিয়োগ বাড়বে না বলে মত ব্যবসায়ীদের। বিদেশিদেরকে যদি ইনভেস্টমেন্টটাকে আরও আগ্রহ করে তুলতে হয় তাহলে বিডাকে এটা দায়িত্ব নিতে হবে। তাদের যতগুলি লাইসেন্স বা রেজিস্ট্রেশন লাগে সবগুলি বিডা করে দিবে, একটা আমব্রেলার নিচে একই জায়গা থেকে বিডা থেকে সব করে দিবে। এটাকে ইজ অফ ডুইং বিজনেসের কনটেক্সে যদি বলি, যেখানে আমাদের অ্যাজ এ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে আমরা একটু কম স্কোর পাই, এই জায়গাগুলোতে কাজ না করে কিন্তু আসলে আপনার যে বাধাগুলো আছে সেটা কিন্তু দূর করা সম্ভব না। সেটার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা কিন্তু ইনভেস্টর কনফারেন্স না, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন কিংবা বিজনেস রিফর্ম কমিশন। সম্মেলনের সফলতা বলতে কি শুধু ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ? জিডিপির তুলনায় এফডিআইয়ের পরিমাণ যেখানে 1%-এরও কম, সেখানে এই অঙ্কের হিসাব নগণ্য হলেও সম্মেলনে যেসব চুক্তি হয়েছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়। নাসা, আইএলও, ইন্ডিটেক্স, ডিপি ওয়ার্ল্ডের চুক্তি অন্যতম। 3টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিনিয়োগকারীদের যেমন উৎসাহ জুগিয়েছে, বিডার 10টি এসিজেট তৈরির উদ্যোগ যেমন সাড়া ফেলেছে, তেমনি দেশি বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের কথা বলছেন ব্যবসায়ীরা। আমাদের আসলে বেসরকারি খাতের ইনভেস্টমেন্ট ক্ষমতা, বিনিয়োগ সক্ষমতা খুব সিগনিফিকেন্টলি কমে গেছে। এই জিনিসগুলো আসলে দেশীয় বিনিয়োগকারীদের যেমন এফেক্ট করবে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য সে একই রকমভাবে এফেক্ট করবে। সো এই সমস্যাগুলো রিজলভ না করলে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গ্রোথ হবে বলে আমরা ওভারঅল এগিয়ে আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না। গত 2 বছরে যে সমস্ত নীতিমালাগুলি হয়েছে এগুলি আমি মনে করি না কোনোভাবে বিনিয়োগের জন্য সহায়ক, বরঞ্চ এগুলি রপ্তানি খাতকে আরও উদ্বিগ্ন করেছে। সেগুলিকে আমলে আনা দরকার, এনে এগুলিকে সঠিক জায়গায় বাস্তবমুখী সিদ্ধান্ত সেখানে হওয়া দরকার। দৃশ্যমান চুক্তির বাইরে বিনিয়োগের খাতাও হয়েছে ভারী। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে G2G ভিত্তিতে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4065 কোটি টাকার প্রকল্প, সৌর বিদ্যুৎ উৎপাদনে সুইডিশ কোম্পানি H&M-এর সাথে প্রাণ আরএফএল-এর চুক্তি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের $100 কোটি ঋণ প্রতিশ্রুতি সহ 3100 কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণায় ইতিবাচক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি বিডার অনস্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলেই বাংলাদেশ বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বলে মত বিশেষজ্ঞদের। বিদেশিরা এসে মনে করে গেছে যে বাংলাদেশে একটা অবস্থান তৈরি হয়েছে, একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বিনিয়োগ করা যায়। তারা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত আসলে দেওয়া যায় না। গত 15 বছরের স্বৈরশাসন, এটা ওরা জানে যে কি অবস্থাটা। আর একটা বিষয় হলে আমাদের পররাষ্ট্র নীতি বলতে গেলে মোটামুটি ভারত নির্ভর।
পুরাটাই ভারত নেন। এই ভারতের বাইরে থেকে আমাদের যাওয়া আসলে কঠিন। সুতরাং এই বিষয়গুলো তারা চিন্তা করে, তারা বিদেশ থেকে এই বিনিয়োগ সম্মেলনে আসার আগে তারা সমস্ত হিস্টোরি জেনে আসছে। কাজে এই হিস্টোরিটা আমাদের এমন একটা মন্দ জায়গায় পৌঁছেছে, এর থেকে ঘুরে আসতে সময় লাগবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা যেসব চ্যালেঞ্জের কথা বলছেন সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বগুড়ার বিভিন্ন ফসলি মাঠ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। ইট তৈরি করে নগরায়নের চাহিদা মেটালেও বাধাগ্রস্ত হচ্ছে খাদ্যের যোগান। কৃষকদের কেউ কেউ ভয়ে, কেউ ভাঙনের শঙ্কায় বাধ্য হয়ে মাটি দিচ্ছেন ইটভাটায়। আবাদি জমির মাটি কাটা বন্ধে দ্রুত একটি নীতিমালা চায় কৃষি বিভাগ। এদিকে ভাটা উচ্ছেদে অভিযান চলমান জানায় পরিবেশ অধিদপ্তর। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বগুড়ার শাহজাহানপুরের খাউরাজান বিল এলাকার বিস্তীর্ণ ফসলি মাঠ, এর মাঝেই দেদারসে চলছে মাটি কাটার কাজ। এতে নষ্ট হচ্ছে ফসলের জমি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মিলছে না প্রতিকার। চাষিদের অভিযোগ, গভীর রাতে ভেগু মেশিন দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। মাটি কাটার এই কার্যক্রমের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল। এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতা আর জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েও মেলেনি সমাধান। এত আড়াইটে দুটোর দিকে মাটি কাটে, তার অন্য কোনো ভূমিকা হয় না, আপনার টাকা পয়সা দিয়ে ওটা থামে থাকে, ভাঙে যাচ্ছে, পানি থাকবে না, এই জন্য তার ব্যথা লাগছে, বেশ বাধ্য হলে। জায়গা আগে উঁচা ছিল, এখন ওই মাটি কাটে নিচে হয়ে গেছে সবাই। হ্যাঁ, ফসল হয়, এখন এক ফসল হয়। এদিকে ইটভাটা সংশ্লিষ্টদের দাবি, ফসলি জমির উর্বর মাটি ইট তৈরির খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তবে নিয়ম মেনেই চলছে এই মাটি সংগ্রহ কার্যক্রম। প্রয়োজনে ইটভাটার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ ও মাটির যোগানে সরকারি সিদ্ধান্ত মেনে ভাটা পরিচালনা করতে চান বলে জানান তারা। আমরা কৃষকের কোনো ক্ষতি করতে চাই না। পরিত্যক্ত পুকুরগুলো, যে সমস্ত পুকুরগুলো আছে, ওই পুকুরগুলোতে সরকার যদি অনুমতি দিত, এখান থেকে মাটি নিয়ে ভাটায় ব্যবহার করতে পারবে, তাহলে আমাদের পক্ষে এবং সুবিধা হয়। আমরা চাচ্ছি যে সরকারিভাবে আমাদেরকে সকল কাগজ নিয়ে ভাটাটা বৈধভাবে চালানোর সুযোগ দেওয়া হোক। পরিবেশ অধিদপ্তর জানায়, আধুনিক ইটভাটাগুলো চলছে নিয়ম না মেনেই। অবৈধ ইটভাটা উচ্ছেদে চলছে অভিযান। আর ফসলি মাঠের মাটি কাটা বন্ধে শক্ত নীতিমালা চায় কৃষি বিভাগ। আমরা প্রশাসনের সাথে অনেক সময় বিভিন্ন মিটিংয়ে প্রশাসনের সহযোগিতা চাই, যাতে এই ধরনের কাজ আর না হয়, এবং এটার জন্য একটা আসলে নীতিমালা দরকার। আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমরা লিখি, যাতে করে এটার একটা শক্ত নীতিমালা হয় এবং নীতিমালার জন্য বাস্তবায়ন হয়। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, চেষ্টা করছি ইটভাটাগুলোকে ভেঙে ফেলার। ইটভাটার বিকল্প হিসাবে এই যে ব্লক তৈরির যে বিষয়টা, এটাকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। বগুড়া জেলায় গড়ে ওঠা 1.5 শতাধিক ইটভাটার মধ্যে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভাঙা হয়েছে মোট 6টি ভাটা। রাজীব সেলিম, এখন, বগুড়া। অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও মাটিবাহী ট্রাক চলাচলে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে 36 কিলোমিটার অংশ বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেবে গেছে সড়ক, আবার কোথাও চলছে জোড়াতালির সংস্কার কাজ। এদিকে ওজন স্টেশন বিকল থাকার অজুহাত তুলে পণ্যবাহী যান ঠেকাতে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। মানিকগঞ্জ থেকে আসাদ জামানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা আরিচা মহাসড়ক। রাজধানীর সঙ্গে এ মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সংযোগ স্থাপন করেছে। অর্থনৈতিকভাবেও মহাসড়কটি বেশ গুরুত্বপূর্ণ। তবে এ মহাসড়কটি দীর্ঘদিন ধরে জোড়াতালির সংস্কার দিয়ে চলছে। অতিরিক্ত মাটি বোঝাই ডাম্পট্রাক ও পণ্যবাহী যান চলাচলে মানিকগঞ্জ অংশের বারোবাড়িয়া থেকে আরিচা পর্যন্ত প্রায় 36 কিলোমিটার অংশে অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও কোথাও দেবে গেছে, কোথাও আবার সাময়িকভাবে সংস্কারের পর উঁচু হয়ে আছে। মহাসড়কের পরিস্থিতিতে ভয়াবহ অবস্থা। এটাকে তো হাইওয়ে রাস্তা বলা যায় না, এটা হচ্ছে টিউমার রাস্তা বলি আমরা। জায়গায় জায়গায় ভেঙে গেছে, জায়গায় জায়গায় দাবিয়ে গেছে। আমাদের এই লোড বোঝাই করা গাড়ি নিয়ে যাইতে খুব কষ্ট হয়। গাড়ি চালানোর সময় একটু কম বেশি হলে ড্রাইভার হেল্পার দুজনেরই জীবনের ঝুঁকি। সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহনে নির্ধারিত ওজনের বেশি পণ্য পরিবহনে তাৎক্ষণিক দণ্ডের বিধান থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ব্রিকের যে মাটিগুলা নেয়, এই মাটির কারণে বৃষ্টি ভিজলে রাস্তা পিছলে হয়ে যায়, মোটরসাইকেল চালানো খুবই কষ্ট হয়ে যায়। এই রাস্তা উঁচু থাকার কারণে অনেক দুর্ঘটনা প্রায় তো ঘটে।
এদিকে ছাত্র জনতার আন্দোলনে গেল 5 আগস্ট ওজন স্টেশনটি ভাঙচুর করায় সেটি বিকল হয়ে পড়ে। এখনও মেরামত না করায় ওভারলোড যানবাহনের বিরুদ্ধে জরিমানা বন্ধ রয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে মহাসড়কটির 18 কিলোমিটার অংশ সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে। পিএমপি মেজরের আওতায় একটা ডিভিএসটি রিপেয়ারের প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের শুরু হয়েছে জানুয়ারি থেকে এবং শেষ হবে হচ্ছে জুলাইতে। 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া আছে। আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। বালু বা মাটি পরিবহনের ক্ষেত্রে সরকারের নিয়ম হচ্ছে এগুলো আচ্ছাদিত করে রাখতে হবে, যাতে এগুলো পরে বা ধুলা আকারে উড়ে গিয়ে মানুষের ক্ষতি না করে বা রাস্তার ক্ষতি না করে। এই বিষয়গুলো আমরা কঠোরভাবে নজরদারির মধ্যে রাখি। মাঝে মাঝে ব্যত্যয় হয়, আমরা তাদেরকে ধরতে পারলে আইনের আওতায় নিয়ে আসি। আইন না মানা, ওভারলোড বালু ও মাটি বহনকারী ট্রাকের দৌরাত্ম্য, সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক তদারকি না থাকার কারণে প্রতিদিনই ধুঁকছে দেশের অন্যতম ঢাকা-রিচা মহাসড়কটি। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত আইন প্রয়োগ আর টেকসই মেরামত করা না হলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়বে যান চলাচলের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। গাজীপুরে ডিবি পরিচয়ে নগদের এক ডিস্ট্রিবিউশন হাউসে ঘটে গেছে সিনেমার মতো এক ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে ভল্ট ভেঙে লুটে নেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা। 5 দিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। ইফতেখার রায়হানের প্রতিবেদন। গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার রিয়াজ টাওয়ার ভবনের 6ষ্ঠ তলায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটর এজেন্টের অফিস। 14 এপ্রিল বিকেলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ঢুকে পড়ে একদল ডাকাত। প্রথমেই তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে, পরে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে অফিসের কর্মকর্তা কর্মচারীদের। ভল্ট ভেঙে নিয়ে যায় 98,18,000 টাকা। ঢুকে ডিবি পরিচয় দেয়। যখন আমি জানতে চাই আপনার কোন থানা থেকে আসছেন, তখন আমার উত্তমধ্যম মার শুরু করে এবং পরবর্তীতে তারা একটা রুমের ভিতরে আমাদের 6 জনকে এক রুমের ভিতর নিয়ে যায় অস্ত্র ঠেকায় যে তোদেরকে মারে ফেলবো, গুলি করব। তাদের কাছে হ্যান্ডকাপও ছিল, গুলি ছিল, হকি টকি ছিল 2টা। থাকার পরে তারা এক পর্যায়ে আমাদেরকে এক রুমে আটকায় এপাশ থেকে সব বোল্ট খুলে টাকা নিয়ে যায়। আমরা যে 6 জন ছিলাম, 6 জনকে এক জায়গায় জড়ো করে মেরে একটা রুমের মধ্যে নিয়ে যায়, অস্ত্রের সম্মুখীন করে পরে আমাদের ভোল্টের যে টাকা ছিল 98,18,000 টাকা এটা নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় জড়িত ছিলেন ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তা। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তবে সিসিটিভিতে 6 জনকে দেখা গেলেও 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। অভিযোগ আছে গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানাতেও বাধা দিয়েছে পুলিশ, যা মামলার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে। থানা থেকে বলছিল যে আপনারা মিডিয়াতে জানাইলে এই যে আসামিরা খুব পালাই যাওয়ার পসিবিলিটি আছে, আপনারা মিডিয়াতে আপাতত 72 ঘন্টা পরে জানান। ওনারা 6 জন লিখতেছে না, 3-4 জন লিখতেছে বারবার। তা আমি বারবার বলতেছি যে আমার সিসিটিভি বলে যে স্পষ্ট 6 জন আছে। তো পরে উনি তারপরে ওসি স্যার বলতেছে এটা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো, আমরা যদি তদন্তের পরে এটা আমরা চেঞ্জ করে নিব। আমাদের যে সিসি ফুটেজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, মোটামুটি আমরা 95%ই আমরা কালেক্ট করে ওনাদেরকে দিচ্ছি। কিন্তু এর পরবর্তীতে যে আমরা ওনাদের কার্যক্রম যে আসলে আসামিকে ধরার জন্য বা অন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য আসলে ওইভাবে আমরা পাচ্ছি না। এদিকে ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অভিযোগ উঠেছে প্রকাশ্যে ডাকাতি হলেও দস্যুতার মামলা দিতে বাধ্য করা হয়েছে, যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ধারা সংশোধন করার সুযোগ আছে, এটা এমন কোনো কিছু না। যদি এরকম হয় সেক্ষেত্রে এটা ডাকাতি মামলা টার্ন করা যাবে, এটা কোনো সমস্যা নেই। সংখ্যাগত বিচারে মামলা যে কোনো সময় একটা পেয়ার দিয়ে ঠিক করা যাবে, ঠিক আছে। আর এই ব্যাপারে তাহলে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, ওরা কাজ করতেছে। প্রায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে দিনে দুপুরে ডাকাতিতে স্পষ্ট হচ্ছে শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি নগরবাসীর। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। শেরপুরে বিনামূল্যে বিতরণের 3 টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় চাল বহনকারী 3টি অটোরিকশাও জব্দ করে পুলিশ। বিস্তারিত জানাতে শেরপুর সদর থানা থেকে যুক্ত হচ্ছেন জাহেদুল খান সৌরভ। সৌরভ, জানাবে যে এই চাল কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, চাল কোথা থেকে জব্দ করা হলো, ঘটনায় মামলা হয়েছে কিনা? শাফিন, গতকালকে শুরুতে আমি যদি জানি যে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI তারা কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় প্রথমেই
গতকাল সন্ধ্যায় তারা শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমাটিতে তারা প্রথম অভিযান চালায় এবং সেখানে প্রায় 17টি বস্তায় প্রায় 1000 কেজি বিনামূল্যে বিতরণের জন্য চাল কিন্তু তারা আটক করে। পরবর্তীতে সেখানে প্রায় 2টি ব্যাটারি অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা জানতে পারে যে সেই একই উপজেলার পশ্চিম যে হাতিয়াগলা গ্রাম রয়েছে সেখানেও বেশ কয়েকটি বস্তায় চাল কিন্তু সরিয়ে ফেলার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তীতে সেনাবাহিনী এবং এনএসআর আরেকটি দল সেখানেও কিন্তু রাতভর অভিযান চালিয়ে প্রায় সর্বমোট প্রায় 2870 কেজি এই বিনামূল্যে বিতরণের জন্য যে চাল সেটি কিন্তু জব্দ করে এবং 3টি ব্যাটারি চালিত অটো রিক্সাও কিন্তু জব্দ করে। তো আমরা যৌথ বাহিনী এবং সদর থানা পুলিশ থেকে যে তথ্য পেয়েছি, সদর থানা পুলিশ বলছেন যে বিশেষ করে এই যে গত ঈদুল ফিতর গেল, ঈদুল ফিতর আগে কিন্তু প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কিন্তু এখানে 10 কেজি করে বিনামূল্যে বিতরণের জন্য যে চাল সরবরাহ করা হয়েছিল সেই চালগুলি মূলত এখানে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে সেটি কিন্তু যে বিক্রির উদ্দেশ্যে তারা চেষ্টা করেছিল। তবে আমি যদি আরেকটি বিষয় জানাই সেটি হচ্ছে আমরা গতকালকে এনএসআই এবং যৌথ বাহিনীর সাথে অভিযানে ছিলাম। সেখানে আমরা দেখেছি যে শুরুতেই কুসুমাটি থেকে চাল আটকের পর কিন্তু সেনাবাহিনী এবং এনএসআর একটি দল তারা কিন্তু পশ্চিম হাতিয়াগলায় যখন যায় সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন উর্তু বয়সী যুবক তারা কিন্তু রাতের আধারে একটি পরিত্যক্ত স্থান থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির যে চটের বস্তা সেখানে কিন্তু চালগুলি তারা সেখান থেকে বের করে এবং পরিমাপ করে প্লাস্টিকের ব্যাগে তারা সরিয়ে ফেলার জন্য ব্যাগ ভর্তি করেছিল এবং সেনাবাহিনী এবং এনএসআইয়ের গাড়ি দেখার পর কিন্তু তারা দৌড়ে পালিয়ে যায় এবং এই কারণে কিন্তু মূলত কাউকে আটক করা হয়নি। তো জেলা পুলিশ এবং সদর থানা পুলিশ সম্পর্কে আমরা যেটা জানছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই 2 জন যে ব্যাটারি চালিত অটো রিক্সা চালক যাদেরকে ভাড়া করেছিল এই চাল সরিয়ে ফেলার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জেলা পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি আনুষ্ঠানিকভাবে। তবে আমরা জেনেছি জেলা পুলিশের পক্ষ থেকে সকাল 11টা থেকে এবং 12টার মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে হয়তো এই চাল এবং কি কারণে চাল আটক করা হয়েছে এবং কারা এর সাথে জড়িত এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে আমরা জানতে পারবো। তবে আমরা জেনেছি যে এই চালগুলি পাচার করার জন্য খোয়ারপাড় এবং শেরপুর পৌরসভাধীন দিগারপাড় মহলায় নিয়ে যাওয়া হচ্ছিল। তো শাফিন, এই ছিল আমার কাছে শেরপুরে বিনামূল্যে বিজিএফ চাল আটকের সর্বশেষ তথ্য। সুনামগঞ্জে কৃষিকাজ সহজ করতে আগে থেকেই শুরু হয়েছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। তবে কৃষিকাজের পদ্ধতি সহজ করেও কোনো সুবিধা পাচ্ছেন না বর্গা চাষিরা। বর্গা আইনের সঠিক প্রয়োগ না থাকায় বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পর্যাপ্ত শ্রম দিয়েও লোকসান গুনতে হয় 65,000 কৃষকের। লিপসন আহমেদের প্রতিবেদনে থাকবে বিস্তারিত। সুনামগঞ্জ হাওরের বর্গা চাষী দীপালি রানী। বয়স 35 হলেও কঠোর পরিশ্রম ও দুশ্চিন্তায় ভেঙে গেছে শরীর। চলতি বছর চাষাবাদের জন্য মহাজনের থেকে 1 লাখ টাকা ধার নেয়। জমিতে ধান ভালো হলেও লাভের টাকা দূরে থাক, বরং 50 মণ ধান ও ফসল বিক্রির অধিকাংশ টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে মহাজনকে। একই অবস্থা সুনামগঞ্জ হাওরের অন্যান্য বর্গা চাষীদের। পরিশ্রম করেও লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছে তাদের। ফলন ভালো হলেও পুরো ফসলের 3 ভাগের মাত্র 1 ভাগ ঘরে তুলতে পারেন তারা। বর্গা চাষীরা জানান, যদি সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ পাওয়া যেত আর জমির মালিকরা অর্ধেকের কম ফসল তাদের কাছ থেকে নিত, তাহলে কিছুটা হলেও লাভের মুখ দেখতেন। 70-80 মণ ধান নিতাম, পারবো এখানে 50 মণ ধান দেখলাম অনেকটা নেই, এটি নিয়ে ফুটারে নিয়ে মালিকরে দেওয়া যদি 2টা থাকে তাহলে ওগুন নিয়ে বাচ্চা কাচ্চা দিতাম আর কি। আর 6 মাস কষ্ট করে 3-4 জন মানছি 40 মণ ধান খুলতে না, 6-7 হাজার টাকা মনে হলে বছর গুইরা থাকে। জেলার বর্গা চাষীরা যাতে লাভবান হয় সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বর্গা চাষীরা জীবন মান উন্নয়ন করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ের কর্মসূচি গ্রহণ করে থাকি। তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা, বিভিন্ন প্রকল্পের। এর মধ্যে আমরা এদেরকে বিনামূল্যে বীজ এবং সার সরবরাহ করে থাকি এবং এদেরকে সার্বক্ষণিক একটা তত্ত্বাবধানের মাধ্যমে যাতে স্বাবলম্বী হতে পারে এদেরকে আমরা আমাদের কর্মসূচি আওতায় নিয়ে এসেছি। চলতি বছর সুনামগঞ্জ হাওরে ধান উৎপাদন হয়েছে 2,23,410 টন, যার বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ইস্টার সানডে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকালে দেশের সব চার্চেই বিশেষ খ্রিস্ট জাগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানী স্কুল চার্চে প্রাতকালীন
প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিবসটি ঘিরে প্রতিটি চার্চ সাজানো হয়। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনের নানা কর্মসূচি পালন করেন। খ্রিস্ট ভক্তরা পরস্পরের সঙ্গে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সারা বাংলাদেশকে যেন, সারা বহির্বিশ্বকে যেন সুস্থ সুন্দরভাবে রাখে, যেন সমস্ত সংঘাত থেকে যেন প্রভু ঈশ্বর আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমাদের তুমি শান্তিতে রাখো, আমাদের এই দুর্গ সব পরিষ্কার রাখো, এইগুলো যেন আমরা জীবনে যেন ভুলতে না পারি। দেশে দেশেই ভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস। যিশুর বেদনা বুঝতে ক্রুশবিদ্ধ হওয়া কিংবা কাটা বেছানো পথ পাড়িতে, ডিমকে লোহার জুতা পরানো থেকে শুরু করে বিশ্বাসঘাতক জুডাসকে তাড়ানো, এমন নানা প্রতীকী আয়োজন চলছে দেশে দেশে। ইস্টার সানডে উপলক্ষে সুস্বাদু কেক আর চকলেটের পসরা বসেছে দোকানে দোকানে। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ইতালির রোমে কলোসিয়ামে লাখো ধর্মপ্রাণ ক্যাথলিক শুক্রবার উদযাপন করেন গুড ফ্রাইডের রীতি ওয়ে অফ ক্রস। যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে প্রতি বছর পালন করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ খ্রিস্টানরা। মর্মান্তিক দিনটিকে স্মরণ করেন দিনভর না খেয়ে থেকে এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে নিজেদের আঘাত করে কেউ কেউ ক্রুশবিদ্ধ হয়ে যিশুর বেদনা অনুভব করার চেষ্টা করেন। Habang tumatagal dahil yung dugo natin pababa na pababa, nararamdaman na nating nawawala na po yung sakit. Kaya nagtatagal tayo sa krus. যুক্তরাজ্যে লন্ডনের ট্রাফালগার স্কয়ার, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে শুরু করে এমনকি সিরিয়া, লেবাননের মতো মুসলিম অধ্যুষিত অনেক দেশে খ্রিস্টান ও ক্যাথলিক সংখ্যালঘুরাও নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করেন গুড ফ্রাইডে। আর এর মধ্য দিয়েই যিশুর পুনরুত্থানের দিন ইস্টার সানডের ক্ষণ গণনা শুরু হয় দেশে দেশে। সপ্তাহব্যাপী ইস্টার উৎসব ব্রাজিলে শুরু হয় ঐতিহ্যবাহী মশাল মিছিলের মধ্য দিয়ে। প্রতিবেশী বলিভিয়ায় প্রায় 200 আর্জেন্টাইন, পেরুভিয়ান ও বলিভিয়ান শিল্পী বালুর ভাস্কর্যে ফুটিয়ে তোলেন পবিত্র বাইবেলের বিভিন্ন চরিত্র। দক্ষিণ আমেরিকার আরেক দেশ গুয়াতেমালায় কাঁটা বিছানো পথ পাড়ি দিয়ে যিশুকে স্মরণ করেন মায়া সম্প্রদায়ের মানুষেরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাসে পবিত্র সপ্তাহে 300 বছরের পুরনো রীতি অনুসরণে সায়োনিজ উদযাপন করেন হাজারো মেক্সিকান। Va creciendo cada vez más esta costumbre y empiezan desde bien niños y hasta ya hay personas bien adultas que todavía año con año siguen vistiendo. ইস্টার মৃত্যুকে অতিক্রম করে জীবনের উদযাপন। খ্রিস্টান ধর্মবিশ্বাসে দিনটির অন্যতম প্রতীক ডিম। উর্বরতা আর পুনর্জন্মের প্রতীক ডিম ইস্টার উৎসবে ফাঁকা সমাধির প্রতিনিধিত্ব করে, যেখান থেকে পুনরুজ্জীবিত হয়েছিলেন যিশু। আর তাই ইস্টারের সাজসজ্জা, প্রদর্শনী থেকে শুরু করে খাওয়া দাওয়ার অন্যতম অনুষঙ্গ ডিম। বিশেষ করে ডিমের আদলে বিশাল বিশাল চকোলেট তৈরির এই মৌসুমে ব্যস্ত সময় পার করে বেলজিয়াম সহ সুস্বাদু চকোলেটের জন্য বিখ্যাত বিভিন্ন দেশের বাঘা বাঘা সব প্রতিষ্ঠান। ইউরোপের দেশ বসনিয়ায় ইস্টারের ঐতিহ্যবাহী একটি প্রচলন হলো ডিমকে জুতা পরানো। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে অবাক করা এ চর্চা। দেশটির প্রেসেভো শহরে কয়েকশো বছর আগে যখন খনন ও কামার শিল্পের বিকাশ ঘটতে শুরু করে, তখন থেকে ডিমকে লোহার জুতোর মতো আবরণ পরাতে সক্ষম দক্ষ কামারকে নিজের পরিবার ও ব্যবসা শুরুর জন্য প্রস্তুত বলে মনে করা হতো। Kojim sam ja naučio od svoga oca, a moj otac je naučio od mog djeda. Ta tradicija je već dugo ovdje u Kreševu, te mi je čast kao najmlađi ইস্টার সানডে উপলক্ষে ক্রোয়েশনিকার গ্যাবোভনিকা গ্রাম আলোকোজ্জ্বল হয়ে উঠেছে 35,000 রঙিন বাতি দিয়ে সাজানো ডিম, খরগোশের পুতুল সহ ইস্টারের নানা প্রতীকে। স্পেনের কাতালোনিয়ায় ছিল কঙ্কালের সাজে জ্বলন্ত মশাল হাতে ঐতিহ্যবাহী ড্যান্স অফ ডেথ বা মৃত্যুর নাচের আয়োজন। বার্সেলোনার বিখ্যাত বেকারি শপগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে স্প্যানিশ ইস্টার কেক নামে পরিচিত ফুটবল থিমের পেস্ট্রি। সেভিল শহরে ইস্টারের বর্ণাঢ্য লা মাদুর্গা মিছিল ছিল দেখার মতো।
মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করা চরিত্র জুডাসকে প্রতীকীভাবে তাড়ানো চেক প্রজাতন্ত্রের ঐতিহ্য। কালো পোশাক আর সাদা মুখোশ পরে কাঠের যন্ত্র দিয়ে শব্দ করে বাইবেলের কুখ্যাত চরিত্রটিকে ভয় দেখিয়ে তাড়ানোর ভান করে মিছিলে অংশ নেয়া হাজারো মানুষ। যুদ্ধ কবলিত ইউক্রেনে মনোবল ধরে রাখতে সেনাদের, গম চাষিদের ইস্টার কেক পৌঁছে দেওয়া হচ্ছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞ আর তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেও কেক বানানো ছাড়েনি পারিবারিক বেকারিগুলো। Ну, типа, як мама, трошки уют створити, трошки якийсь затишок. І так я вже й лишилася. І тут Ярослава забрали до ЗСУ. মুসলিম আর ইহুদিদের পাশাপাশি খ্রিস্টানদেরও অন্যতম পবিত্র নগরী জেরুজালেমে শনিবার উদযাপিত হয় ইস্টারের হোলি ফায়ার বা পবিত্র আগুনের আনুষ্ঠানিকতা। নুসহাত কামাল, এখন বিশ্ব। বসন্তের আগমনে যুক্তরাষ্ট্রের প্রকৃতি যেন নতুন করে সেজেছে। নিউ জার্সির ব্রাঞ্চ ব্রুক পার্কে ফুটেছে হাজারো চেরি ব্লসম, ছড়িয়ে পড়েছে গোলাপি ও সাদা রঙের মিশ্রণে এক অপরূপ দৃশ্য। যুক্তরাষ্ট্র থেকে মনোমুগ্ধকর চেরি ফুল নিয়ে দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। বসন্ত মানেই প্রাণের জাগরণ, আর সেই প্রাণের রং যেন ফুটে উঠেছে গার্ডেন স্ট্রিট নামে পরিচিত নিউ জার্সির নোয়াক ব্রঞ্চ ব্রুক পার্কে। এখানে যেদিকেই চোখ যায় যেন এক রঙিন গোলাপি জগৎ, মনোমুগ্ধকর চেরি ফুলের সমারোহ। প্রতি বছর মার্চ এপ্রিলে যখন শীতের পর হিমেল হাওয়া গা ছুঁয়ে যায়, তখনই প্রকৃতি তার ক্যানভাসে আঁকে এই অপূর্ব সৌন্দর্য। চেরি গাছের পুষ্পবৃষ্টি যেন জানান দেয় বসন্ত এসেছে। কূটনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে 1912 সালে জাপান ওয়াশিংটন ডিসিতে 3020টি চেরি গাছ পাঠায়। সেই থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চেরি ব্লসমের বিচরণ। আজ সেগুলোই হয়ে উঠেছে দেশটির বসন্তের প্রতীক। 5300-র বেশি চেরি গাছের সমাহারে সাজানো যুক্তরাষ্ট্রের বৃহৎ এই পার্ক ওয়াশিংটন ডিসির চেরি ব্লসম প্রদর্শনীকেও ছাড়িয়ে গেছে। প্রতি বছর হাজারো দর্শনার্থী আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। Come from Kenya, come here every year because of the cherry blossom. It's really beautiful. The flowers, they have all this around Branch Brook Park, going all the way from Belleville all the way to, I think that's 280. রঙে আর ঘ্রাণে ভরপুর ফুল শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, মানুষের আবেগ, অনুভূতি আর ভালোবাসার এক অনন্য প্রকাশ। এই রঙিন প্রাণগুলোর সৌন্দর্য আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। আরও প্রায় 19,000 আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে 30 এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন অন্তত 80,000 শরণার্থী। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশ ছাড়ার অনুমতি দেয়, দেশে থাকার অনুমতি দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও নাগরিক সেবা বাধাগ্রস্ত হওয়ায় এই শরণার্থীদের আর জায়গা দিতে চাচ্ছে না শেহবাজ শরীফ প্রশাসন। তালেবান সরকারের তথ্য বলছে আগামী কয়েক মাসে 20 লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠাবে পাকিস্তান। এসব বিষয় নিয়ে আলাপ করতে গেলে গেল শনিবার কাবুল সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। করাচির এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বর্তমানে পাকিস্তান বসবাসকারী আফগানের সংখ্যা রয়েছে প্রায় 35 লাখ। এর মধ্যে 2021 সালে তালেবান সরকারের উত্থানের পর পাকিস্তানে আশ্রয়ের জন্য আসেন প্রায় 7 লাখ আফগান, যাদের অর্ধেকেরই বৈধ কাগজপত্র নেই। শনিবার রাতভর গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনির। এদিকে গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার হামাসের উপরে চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান জোরদার করে হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীকে। স্থানীয় সময় শনিবার রাতে
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধে অবতীর্ণ হলে উভয় পক্ষকে চড়া মূল্য দিতে হয়। হামাস শর্ত না মানায় ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও জানান নেতানিয়াহু। অন্যদিকে ইস্টার সানডের দিনে অধিকৃত পূর্ব জেরুজালেমের চার্চে প্রবেশে ফিলিস্তিনি খ্রিস্টানদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। কানাডার আসন্ন নির্বাচনে উপলক্ষে বিভিন্ন জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন লিবারেল পার্টির প্রার্থী মার্ক কার্নি। দুটি বড় বিতর্কে তার কাছে অনেকটা ধরাশায়ী কনজারভেটিভ প্রার্থী। এর মধ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা লড়াই করার মতো সাহসী প্রধানমন্ত্রী বেছে নিতে চান কানাডীয়রা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। ফরাসি ও ইংরেজিতে পরপর দুটি বিতর্কের পর স্পষ্ট হয়ে উঠেছে কানাডার ভোটের চিত্র। ভোটাররা মনস্থির করেছেন কাকে তারা বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলার জন্য যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে। ইতিমধ্যেই আগাম ভোট দিতে লম্বা লাইন দেখা গেছে কানাডার বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন জরিপের তথ্য বলছে জয়ের সম্ভাবনায় এগিয়ে লিবারেল পার্টির প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধান নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারব কি লিবারেল পার্টি আসবে কি আসবে না। তবে এখন পর্যন্ত লিবারেল পার্টি সংখ্যা জরিপে এগিয়ে আছে। কানাডার প্রধানমন্ত্রীর কাছে কেবল অর্থনৈতিক উন্নতি, মূল্যস্ফীতি হ্রাস আর আবাসনের মতো বিষয় চাচ্ছেন না নাগরিকরা। তারা মনে করছেন বিশ্ব সমস্যা সমাধানে পরবর্তী প্রধানমন্ত্রী কী ভূমিকা রাখতে পারবেন সেদিকেও জোর দিতে হবে। The rise of anti-Palestinian racism, the rise of Islamophobia. We are being silenced in our schools for simply talking about genocide, and the Prime Minister of this country needs to be defending human rights at home, here and abroad. বিশ্লেষকরা মনে করেন জরিপে লিবারেল পার্টি এগিয়ে থাকায় তাদের জয়ের সুযোগ কনজারভেটিভ পার্টি থেকে কিছুটা বেশি। যদিও বর্তমান প্রেক্ষাপটে সরকার চালানো কঠিন হবে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে চলা মোটেই সোজা নয়। 60% of Canadians have already made their minds up before this debate. So you're really only talking about, maybe 40% of the population. And debates don't really change much. I think that most of the time they just shore up the support. The Liberals and the Conservatives agree that there is a need to fight back, right? There's a need for counter-tariffs. So there really is no disagreement there. আগামী 28 এপ্রিল চূড়ান্ত ভোটের পর জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। নবীন প্রবীণদের সমন্বয়ে নির্বাচনের মাঠে থাকবে বিএনপি। তারুণ্যকে মূল্যায়ন ও প্রাধান্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের পরিকল্পনা। যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ, যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের অবশ্যই ইনশাআল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখি। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতায় সাফল্য কম বিদেশি বিনিয়োগে। বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানসম্পন্ন করার তাগিদ। বগুড়ায় ফসলি জমি পুড়ছে ইটভাটায়। অভিযোগ দিয়েও সমাধান পাননি স্থানীয়রা। মাটি কাটা বন্ধে নীতিমালা চায় কৃষি বিভাগ। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে 36 কিলোমিটার বেহাল। অতিরিক্ত পণ্যবাহী যান ঠেকাতে ব্যর্থ কর্তৃপক্ষ। ওজন স্টেশন বিকল থাকার অজুহাত। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।